আজ আমরা গুরু দেলোয়ার হোসেনের লেখা মুভিং ফরওয়ার্ড ইশতেহারটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এটিকে বাংলাদেশের জাতীয় রূপান্তরের জন্য একটা কৌশলগত রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে। চলুন তাহলে গভীরে গিয়ে দেখি ঠিক কি প্রস্তাব করা হয়েছে এখানে। তো এই ইশতেহারটা শুরুই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে। বলা হচ্ছে যে বাংলাদেশ এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে অসম্ভব সম্ভাবনা, কিন্তু অন্যদিকে কিছু পুরনো গভীর সমস্যা আমাদের সামনের দিকে এগোতে দিচ্ছে না। তাহলে সেই সমস্যাগুলো ঠিক কি? ইশতেহার অনুযায়ী মূল চ্যালেঞ্জ আসলে চারটা: দারিদ্র্য, সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া দুর্নীতি, সামাজিক অবিচার আর ব্যাপক বৈষম্য। আর এই পুরো ইশতেহারটা তৈরি করা হয়েছে এই সমস্যাগুলো সমাধানের একটা পথ বের করার লক্ষ্যে। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব জাতি হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে, এরপর জানব পুনর্যৌবনের রূপকল্পটা কি, তারপর আসবে নতুন অর্থনীতির নীলনকশা, শাসন আর বিচার ব্যবস্থার সংস্কার, আর সবশেষে কথা বলবো একটি নতুন সামাজিক চুক্তির প্রস্তাবনা নিয়ে। তো এই যে এত বড় বড় চ্যালেঞ্জ, এগুলো মোকাবিলার সমাধানটা কি? ইশতেহারটি একটা দর্শনের কথা বলছে। এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশের পুনর্যৌবনের জন্য বিপ্লব। তাদের মতে এটাই হতে পারে দেশকে বদলে ফেলার একটা উপায়। এই যে লোগোটা দেখছেন, এটাই সেই মুভিং ফরওয়ার্ড আন্দোলনের প্রতীক। এর পেছনে মূল আইডিয়াটা হলো তিনটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা: ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমৃদ্ধি। আর এই তিনটির মাধ্যমে একটা আলোকোজ্জ্বল সভ্যতা তৈরি করাই হলো চূড়ান্ত লক্ষ্য। এই রূপকল্পটা কতটা উচ্চাকাঙ্ক্ষী তাই এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। লক্ষ্যটা হলো ২০৫৫ সালের মধ্যে বাংলাদেশকে একটা $10 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা। ভাবা যায় মানে ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে আমাদের আজকের বাস্তবতা হলো দারিদ্র্য, দুর্নীতি আর অবিচারের মতো চ্যালেঞ্জ, আর অন্যদিকে স্বপ্নটা হলো জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা উন্নত আর স্থিতিশীল দেশ হয়ে ওঠা। এই বিশাল গ্যাপটা পূরণ করাই কিন্তু এই রূপকল্পের আসল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এখন মূল প্ল্যানের ভেতরে ঢোকা যাক। শুরু করছি অর্থনীতি দিয়ে। এত বড় একটা লক্ষ্য অর্জন করতে হলে অর্থনৈতিক নীল নকশাটা ঠিক কেমন হতে হবে? তো এই বিশাল অর্থনৈতিক পরিকল্পনার টাকা আসবে কোত্থেকে? ইশতেহারের দাবি অনুযায়ী এর মূল ভিত্তি হবে পাচার হওয়া অর্থ আর খেলাপি ঋণ পুনরুদ্ধার করা। আর এর মাধ্যমে যে পরিমাণ টাকা সংগ্রহ করা সম্ভব বলে বলা হচ্ছে তা শুনলে অবাক হতে হয়, প্রায় ৩৩৪ লক্ষ কোটি টাকা। তো এই বিপুল টাকা যদি আসলেই উদ্ধার করা যায়, তাহলে সেটা খরচ হবে কোথায়? এই চারটা দেখুন, এখানে একটা পরিষ্কার ছবি দেওয়া আছে। সবচেয়ে বড় তিনটা ভাগ, প্রত্যেকটাতে ২০% করে যাচ্ছে শিক্ষা, এসএমই অর্থাৎ ছোট ও মাঝারি ব্যবসা আর সামরিক খাতে। এর পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, বিচার বিভাগের মতো জরুরি খাতগুলোতেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। শুধু টাকা উদ্ধার আর খরচই না, ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্টের কথাও বলা হয়েছে। বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দেশকে তৈরি করতে জাতীয় বাজেটের অন্তত ৫% গবেষণা আর উন্নয়নে মানে R&Dতে বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনীতির পর এবার নজর দেওয়া যাক দ্বিতীয় বড় বিষয়টার দিকে: শাসন ও বিচার ব্যবস্থা। এখানেও কিন্তু বেশ কিছু আমূল পরিবর্তনের প্রস্তাব আছে। চলুন দেখি সেগুলো কি। শাসন ব্যবস্থায় যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বেশ বড়সড় একটা ব্যাপার। প্রস্তাবটা হলো বর্তমান সাংবিধানিক কাঠামো পুরোপুরি বদলে ফেলা হবে। এর জায়গায় আনা হবে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আর সাথে থাকবে একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, মানে একটা উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ। শুধু সিস্টেম বদলানোই নয়, কিছু আইন বাতিলের কথাও খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। যেমন বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন, সেই সাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদও বাতিলের প্রস্তাব আছে, যেটার কারণে এমপিরা সাধারণত দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। এখানে আরও একটা বেশ বড় আর যুগান্তকারী প্রস্তাব আছে। সেটা হলো দেশের সব নাগরিকের জন্য ৬ মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। ইশতেহার অনুযায়ী এর উদ্দেশ্য হল জাতীয় শৃঙ্খলা আর ঐক্য বাড়ানো।
সামরিক খাতের সাথে জড়িত আরও একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে, সেটা হলো অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অভিজ্ঞতাকে দেশের অর্থনীতিতে কাজে লাগানো। প্ল্যানটা বেশ গোছানো। প্রথম ধাপে একটা পলিসি তৈরি করা হবে, এরপর তাদের বিজনেসের ওপর ট্রেনিং দেওয়া হবে, তারপর তাদের স্টার্টআপের জন্য 1 কোটি টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হবে এবং শেষে তাদের পারফরমেন্স পর্যবেক্ষণ করা হবে। তো আমরা অর্থনীতি আর শাসন ব্যবস্থা নিয়ে কথা বললাম। এবার আসা যাক একদম ফাইনাল পার্টে, একটা নতুন সামাজিক চুক্তি। এখানে মূলত মানুষের দৈনন্দিন জীবন আর সামাজিক কাঠামো নিয়ে প্রস্তাবগুলো রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা নিয়ে একটা বড় প্রস্তাব হল ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স, মানে চিকিৎসার মোট খরচের ৭৫ ভাগ দেবে রাষ্ট্র আর বাকি ২৫ ভাগ দেবেন নাগরিকরা। এর ফলে সবার জন্য মানসম্মত চিকিৎসা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে। নতুন সমাজ গড়ার জন্য আরও কিছু স্তম্ভের কথা বলা হয়েছে, যেমন সব স্কুলে নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, জুয়া বা দালালির মতো সামাজিক অপরাধ কঠোরভাবে দমন করা, মসজিদের মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালু করা, আর মতিঝিল ও পিলখানার মতো অতীতের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা। পুরো ইশতেহারের মূল স্পিরিটটা বোধহয় এই একটা লাইনে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। এখানে বলা হচ্ছে আসল বিজয় তখনই আসবে যখন দেশের সব মানুষ একটাই লক্ষ্য নিয়ে এক পথে একসঙ্গে চলতে পারবে। জাতীয় ঐক্যই এখানে সবচেয়ে বড় কথা। তো সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা দেশের সম্পূর্ণ রূপান্তরের জন্য এত ব্যাপক আর উচ্চাভিলাষী একটা পরিকল্পনা আসলে কতটা বাস্তবসম্মত? এই নীল নকশা কি পারবে বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছে দিতে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।